আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ইসি সানাউল্লাহ। ভোটের সময় বাড়লো 1 ঘন্টা, সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। 71-এর গণহত্যাকারীরা ধর্মের দোহাই দিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে তারেক রহমান। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। গুমের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামির পক্ষের শুনানি মঙ্গলবার। সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এবং এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে তফসিলের আগেই উপদেষ্টা বা সরকারের যে কোনো দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। তিনি আরো জানান, আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও ভোটে অংশ নিতে পারবেন। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কারণে ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর কথাও জানান তিনি। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনকারী সব বাহিনীর মধ্যে সমন্বয় করা হবে। এ সময় আগের রাতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে বিতর্ক সৃষ্টি হবে কিনা সে প্রশ্নেরও জবাব দেন তিনি। আমাদের স্ট্যাটিক ডিপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে এবং যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডিপ্লয় করা দরকার সেটা ডিপ্লয় হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের জন্য সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো হবে। জানান, এনআইডি সংশোধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইতিমধ্যে। জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি, আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে। জাতীয় পার্টি সহ 14 দলের শরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সানাউল্লাহ। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আরো জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। তফসিল ঘোষণার পর 48 ঘন্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ না করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে তুলে ধরেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি। এই সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের নতুন করে দেখার কিছু নেই। ৭১-এই মানুষ তাদের আসল রূপ দেখেছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সপ্তাহব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনের কর্মশালায় সারা দেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালায় বিভিন্ন খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। মির্জা ফখরুল জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী দুঃশাসনের ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান পুনর্গঠন করাই হবে বিএনপির লক্ষ্য। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের রায় মাথা পেতে নেবে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দেবে বিএনপি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দল ৭১-এ গণহত্যায় সহযোগিতা করেছে তাদের নতুন করে চেনার কিছু নেই, তারা বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। তৃতীয়ত শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে, আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। বিএনপি দুর্নীতিমুক্ত স্বাবলম্বী দেশ গড়তে চায় বলে জানান তারেক রহমান। স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে খেয়ে ফেলেছিল দেশকে, এবং ২০০১ সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চলছে তার চিকিৎসা। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। নাইম, আমি যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে চাই, তা হলো কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি তথ্য এসেছে। সেটি হলো তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার রিপোর্ট নরমাল এসেছে, স্বাভাবিক এসেছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যায় যে আসলে তিনি তার যে শারীরিক অবস্থা তার কিছুটা উন্নতি হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি কিন্তু কোনো ধরনের সংবাদ সম্মেলন করে বা আমাদেরকে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তার যে পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু এখনো ভিতরে রয়েছেন, তার দেখভাল করছেন, তার চিকিৎসার সকল ধরনের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রতিদিনের যে তার পরীক্ষা নিরীক্ষা করার পর যে মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গে তার একটা এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করার কথাও রয়েছে এবং বৈঠক হওয়ার কথাও রয়েছে। তবে এই বিষয়টি এখন পর্যন্ত শিওর হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত আজকে পর্যন্ত
বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো ধরনের কিন্তু সংবাদ সম্মেলন করা হয়নি। আজ সেই ধরনের সংবাদ সম্মেলন করা হবে না বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমার কাছ থেকে। খায়রুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। নতুন দুটি দলকে নিয়ে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ এবি পার্টি। জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার বাস্তবায়ন জোটের লক্ষ্য। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দল ছেড়ে আসলে জোটে তাদের স্বাগত জানানো হবে বলে জানান নাহিদ ইসলাম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দীর্ঘ ১.৫ দশকের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জোট করা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল কখনো বিএনপি আবার কখনো জামায়াতের সাথে জোট করতে পারে এনসিপি, কিন্তু সব আলোচনার ইতি হল নতুন দুটি রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট গঠনের মধ্য দিয়ে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে নতুন জোট করে এনসিপি। এর নাম রাখা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলগুলোর নেতারা বলেন, বড় রাজনৈতিক দলগুলোর কারণে রাষ্ট্র সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে। এ সময় জোটের মুখপাত্র নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কারকে পাশ কাটিয়ে নানা প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে। সংসদে আসনের লোভ দেখিয়ে বিভিন্ন দলের সাথে করা হচ্ছে নতুন নতুন জোট। আমরা তিনটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। তিনি আরো বলেন, নির্বাচনের পরও সংস্কার, বিশেষ করে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে কাজ করবে এই জোট। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। এ সময় বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং লক্ষ্মীপুরে তানিয়া রবের ওপর হামলার নিন্দা জানান জোট নেতারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আদালতের নির্দেশে জুলাই অভ্যুত্থানে শহীদ 114 জনের পরিচয় শনাক্তে দাফনের প্রায় 1.5 বছর পর রায়েরবাজার গণকবর থেকে তোলা হচ্ছে মৃতদেহ। এখন পর্যন্ত 2 জনের লাশ তোলা হয়েছে। এ সময় সিআইডি প্রধান সিবগাতুল্লাহ জানান, ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট শেষে শহীদদের যথাযথ মর্যাদায় দাফন করা হবে। শহীদদের পরিবার চাইলে শনাক্ত হওয়া মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। 24-এর গণঅভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে সড়কে নেমে এসেছিল শিশু, তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে নানা স্তরের মানুষ। স্বপ্ন ছিল নতুন এক বাংলাদেশ গড়ার। সে অভ্যুত্থানে শহীদ হওয়া অনেকেরই মরদেহ এখনো খুঁজে পাননি তাদের পরিবার। আগে জানতে পারি না, ওই গেছে, পরে দেখি আমার মোবাইলের মধ্যে ভিডিও করে রেখে গেছে। মা, আমি নতুন একটা দৃশ্য আনতে যাইতেছি, যদি আনতে পারবো আনবো, আর না আনতে হলে তুমি আমার মাফ করে দিও। ঘরে ছিল আমার সন্তানরা, সকাল 5:40 বের করে এনেছে। তারপর সমন্বয়ক বলেন, ইন্টারিম সরকার বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিছে, সবাই আমাদেরকে আশ্বাস দিতে 1.5 বছর হয়ে গেছে। রায়েরবাজার কবরস্থানে গোপনে সে সময় গণকবর দেওয়া হয়েছিল আন্দোলনে শহীদ হওয়া 114 জনকে। অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে লাশ তুলে ডিএনএ নমুনা সংরক্ষণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, পর্যায়ক্রমে এসব মরদেহ তোলা হচ্ছে।
ময়নাতদন্ত শেষ করে এবং ডিএনএ নমুনা সংরক্ষণ করার পর যথাযথ প্রক্রিয়ায় আবারও দাফন করা হবে। প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এর আগে গত 4 আগস্ট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লাশ উত্তোলনের নির্দেশ দেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে গুম করা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। সেসব নির্দেশ তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে যেত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের কাছে। গুমের মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এমন তথ্য দেন চিফ প্রসিকিউটর। গুমের পর ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ মোট 13 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে তখনকার বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্ন মতের মানুষকে গুমের পর ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি 13 জন। তালিকায় ডিজিএফআই এর সাবেক 5 জন ডিজি সহ 11 জন সেনা কর্মকর্তা আছেন। এদের মধ্যে গ্রেফতার থাকা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এবং 2 ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে সকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের উপস্থিতিতে 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। আমরা বলেছি ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য এই বিচার। শুনানিতে চিফ প্রসিকিউটর জিআইসিতে গুমের পর নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। 2015 সালের অক্টোবর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত 26 জনকে গুমের ঘটনায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার থাকা আসামিদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে দীর্ঘ 8 বছর গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সহ ভুক্তভোগী কয়েকজন উপস্থিত ছিলেন। ডিজিএফআইকে রাজনীতির বাইরে রাখা উচিত বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর নিকুঞ্জে তার বাসভবন এলাকায় সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে কমিশন। দেখা হচ্ছে অবৈধ সম্পদ আছে কিনা সেটাও। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি এরশাদের পর আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যাতে এই দেশে একটা সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এমন কথা বললেও তার মেয়াদেই বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত 2টি নির্বাচন হয়েছে। 2013 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর 2023 সালের এপ্রিলে মেয়াদ শেষ হলে বঙ্গভবন ছেড়ে যান তিনি। ওঠেন রাজধানীর নিকুঞ্জে নিজের 3 তলা ডুপ্লেক্স বাসায়, যেটার প্লট রাজুক থেকে বরাদ্দ নিয়েছিলেন তিনি। তার আগমনে ঢেলে সাজানো হয় নিকুঞ্জ। ময়লা পানির লেক হয়ে ওঠে
স্বচ্ছ পানির ফোয়ারা, নান্দনিক ডিজাইনের ডেক ও ঝুলন্ত ব্রিজ, সকালে হাঁটার জন্য রাস্তা, উন্নত মানের ল্যাম্প পোস্ট সহ বিভিন্ন সুবিধা। এতে রাজুক খরচ করে 24 কোটি টাকা, যাকে রাষ্ট্রের ক্ষতি সাধন বলে মনে করছে দুদক। আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাষ্ট্রপতি হিসেবে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যাতে 7 বছরের সাজা হয় তার। দুদক বলছে, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। যদিও নিকুঞ্জের ওই বাসায় এখন থাকছেন না আব্দুল হামিদ, বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসার পর অন্তরালেই রয়েছেন তিনি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক শওকত মাহমুদকে রমনা থানার সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়। শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমদানি শুল্ক কমানো সহ 6 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা সহ নানা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁয়ে বিটিআরসি ভবন ঘেরাও করেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে আন্দোলনকারীরা রাজধানীর আগারগাঁয়ের সড়ক অবরোধ করে। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। আন্দোলনকারীরা জানান, দফায় দফায় বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়ার পরেও তা আমলে নেয়নি সরকার। আমাদের কাছ থেকে যেই দাবি দেওয়াগুলো এগুলা না শুনে উনি একটা এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণের রক্ত চুষে নিতে চাচ্ছে এরা কোনো বৈধ সরকার না। এরা অবৈধভাবে এসে শুধু আমাদের ব্যবসায়িকদের ক্ষতি করতেছে না, সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষতি করতেছে। তারা কি আসলে ভোক্তার কত চিন্তা করতেছে নাকি অন্য কোনো কিছু চিন্তা করতেছে সেটা বলার ভাষা আমাদের নেই। ঢাকা টু লং মার্চ আমরা ঘোষণা করছি, যদি আল্লাহর রহমতে আজকে আলোচনা ফলপ্রসূ হয় তাহলে তো আমাদের এখানে ক্লোজ হবে, আর না হয় অনির্দিষ্টকালের জন্য আমরা এটা আগায় নেব। অন্যদিকে আগারগাঁয়ের দুপাশের সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। অসহ্যকর, প্রায় 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 3-4 ঘন্টা এখানে বসা, এদের এই হট্টগোল এগুলো তো আসলে খুব কষ্টের। স্মার্টফোন আমদানির অনুমতির শর্ত হিসেবে মোবাইল আমদানিকারক ও স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল, আমদানি শুল্ক 57% থেকে কমিয়ে 15% করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারী ব্যবসায়ী ও কর্মীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জমে উঠেছে দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা 1 আসনের নির্বাচনী প্রচারণা। পুরো এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী সাইনবোর্ড ও ব্যানারে। প্রার্থী সমর্থকদের জনসংযোগও চলছে পুরো দমে। ভোটাররা বলছেন যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবে তার বাক্সেই পড়বে ভোট। আর নির্বাচিত হলে জনগণের জীবন মান ও এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকা থেকে 50 কিলোমিটার দূরত্বের নবাবগঞ্জ ও দোহার উপজেলা নিয়ে গঠিত ঢাকা 1 আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি রাজধানীর খুব কাছে হওয়ায় ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য ঢাকা 1 আসন। নির্বাচনের এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও এলাকার রাস্তাঘাট, বাজার সবখানেই প্রার্থীদের ব্যানার ও সাইনবোর্ড। আমরা তরুণ সমাজ এই 15 বছরে আমরা ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যাইতেও পারি নাই। আমাকে হইল গরিব মানুষ, আমরা মোটর সাইকেল ঢুকে সস্তা দামে যদি পাই। ভোটাররা বলছেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন ও মাদক এখানকার সবচেয়ে বড় সমস্যা। সরকার মাদকটাকে মানে
বিভিন্নভাবে মানে সমাজের রন্ধে রন্ধে ছড়াই দিছিল। নদীর পারে মানুষদের কথা চিন্তা করেই নদী শাসন করতে হবে এবং ভাঙন রোধের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক জানান, এলাকার উন্নয়নে তার নানান পরিকল্পনার কথা। একই আশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরও। আমি এখানকার সংসদ সদস্য নির্বাচিত হই আর না হই, কিন্তু যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত রাস্তাগুলো প্রশস্ত হয়ে যাবে এবং জনগণের চলাচলের জন্য সুব্যবস্থা হবে। ইসলামে যেতে পারে বৈষম্যের মুক্তি, আর কেউ পারে নাই পারবেও না, যত দেখা যুক্তি। আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ। ঢাকা এক আসনে মোট ভোটার 5 লাখের কিছু বেশি। পদ্মার পাড়ে অবস্থিত দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা এক আসন রাজধানী ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এরই মধ্যে এই এলাকায় জমজমাট নির্বাচনী প্রচারণা। এই এলাকার ভোটার এবং বাসিন্দারা বলছেন, আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা যেন বিশেষ ভূমিকা রাখে মাদকমুক্ত সমাজ গঠন ও নদী ভাঙন রোধে। তরিক ইসলাম, এটিএন বাংলা, দোহার, ঢাকা। দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে আরে হাজির আছেন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রার্থীদের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের আড়াই হাজারে। আজকে সারাদিন আমরা আড়াই হাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন তাদের নানা সমস্যা রয়ে গেলেও তাদের মূল সমস্যা হচ্ছে যানজট। অর্থাৎ আড়াই হাজার উপজেলা সদরে যানজটের কারণে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। তারা একই সাথে বলছেন, এখানে বিগত সময়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, কিন্তু তার আমলে গ্যাস সংযোগ পায়নি আড়াই হাজারবাসী। তাই তারা বলছেন এবার যিনি নির্বাচিত হবেন তার কাছে তাদের প্রত্যাশা তারা যেন ঘরে ঘরে গ্যাস সংযোগ পান। এখানে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে, আর জামাত মনোনয়ন দিয়েছে অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। অনেক প্রার্থী থাকলেও এই দুজনের মধ্যেই যে মূল লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে এই দুই প্রার্থীর বাইরেও কোনো স্বতন্ত্র প্রার্থী বেরোয় আসলেও তাও অস্বাভাবিক হবে না। তারা বলছেন তারা এমন একজন প্রার্থী চান যিনি দলকানা হবেন না, যিনি মূলত জনবান্ধব হবেন এবং আড়াই হাজারবাসীর উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ মানুষ হিসাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এদিকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুরের শহরে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এসেছি ফরিদপুরে, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি ফরিদপুরের ইমামউদ্দিন চত্বর নামে একটা বিখ্যাত এলাকায়। আমার সাথে স্থানীয় দুজন তরুণ ভোটার রয়েছে, দেখি নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। এই প্রথম ভোট দিচ্ছেন? জি, এই জীবনের প্রথম ভোটার হয়েছি। প্রথম ভোটার হওয়ার পরে এই প্রথম ভোট দিব আশা করতেছি। এখনো ভোট দেইনি, কারণ ভোট তখন শুরু হয়নি। মনে করছেন কি কেমন হবে? এখনো ভোটের আমেজটা শুরু হয়নি, কিন্তু আমরা আশাবাদী নতুন ভোটার হিসেবে যে সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে পারবো, শান্তিপূর্ণ পরিবেশে। আপনি কি ভাবছেন? আমাদের ফরিদপুরে হেভিওয়েট প্রার্থীরা রয়েছে, এখনো নির্বাচনের মাঠ সেভাবে গরম হয়নি। যেহেতু সামনে নির্বাচন, ইনশাল্লাহ আমাদের ফরিদপুরের নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা তরুণ ভোটাররা খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে ভোট প্রদান করব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায় কিংবা আপনার শহরে। দর্শক, এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শরীয়তপুরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার প্রার্থীদের নির্বাচনী প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি শরীয়তপুর 2 আসনে এবং আমরা বর্তমানে অবস্থান করছি শরীয়তপুরের বলা চলে শেষ ইউনিয়ন, যেটি দক্ষিণ তারাবনিয়া নামে পরিচিত। গেল কয়েক দশকেও বলা চলে যে অবহেলিত অবস্থায় রয়েছে এই জনপদটি। তারা বলছেন যে এখনো শরীয়তপুরের এই শেষ যে ইউনিয়নটি রয়েছে, এই সীমানার যারা বাসিন্দা যারা রয়েছেন, তাদের যারা অসুস্থ হয়ে পড়ছেন, গর্ভবতী মা যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এই শরীয়তপুর যে সদরে যে হাসপাতাল রয়েছে সরকারি, সেখানে যাওয়া প্রায় অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে তারা সহজে চাঁদপুরের দিকে যাওয়ার চেষ্টা করে, তবে রাত বিরাতের ক্ষেত্রে তারা নানা সমস্যার মধ্যে পড়ে। তবে তারা চাচ্ছেন যারা নির্বাচিত হবেন এই আসন থেকে, তিনি যেন তাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেয়। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এ পর্বে সোজাই পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 12তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলায়
ব্যাংকটির স্টলের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এ সময় তিনি বলেন, এসএমই উদ্যোক্তাদের আরও সহজ, উদ্ভাবনী ও শরিয়াসম্মত ব্যাংকিং সেবা দানে আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএসএম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলাইমান আল রাজি ও মনিরুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। মেলায় আসা দর্শনার্থীরা স্টল থেকে ব্যাংকের শরিয়াসম্মত বিনিয়োগ সুবিধা, এসএমই ফাইন্যান্সিং, নারী উদ্যোক্তা সহায়তা, ডিজিটাল ব্যাংকিং সেবা, পরামর্শ ও নির্দেশনা নিতে পারবেন। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলেও জানিয়েছে তাদের মুখপাত্র। প্রেসিডেন্টকে গ্রেপ্তার বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে এখনো কিছু বলেনি সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট কার্যালয় বলেছে প্যাট্রিস ট্যালন নিরাপদে আছেন। সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তার সরকারের প্রতি অনুগত রয়েছে বলেও দাবি করেছে প্রেসিডেন্টের কার্যালয়। আগামী বছর এপ্রিলে পদত্যাগ করার কথা বলেছিলেন টানা 10 বছর থাকা ট্যালন। মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, সেনা সদস্যরা বৈঠক করে প্যাট্রিস ট্যালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং টমিমিয়া হোটেল ম্যানেজমেন্ট ফার্ম যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক মহোৎসব বাংলা ফেস্ট অ্যান্ড ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড ইন লন্ডন। এরই ধারাবাহিকতায় আগামী বছর এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলা ফেস্ট এবং অক্টোবরে হবে ঢালিউড নাইট। বিএফডিসির 8 নম্বর ফ্লোরে আজ এক সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, মহাসচিব শাহিন কবির টুটুল এবং টমিমিয়া হোটেল ম্যানেজমেন্ট ফার্মের কর্ণধার টমি মিয়া। এছাড়াও ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সিবা শানু, এটিএন বাংলা অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা। এ সময় আয়োজকরা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র আরো ব্যাপকভাবে বিশ্বে ছড়িয়ে যাবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া শুধু পরিচালকদের একার দায়িত্ব নয়, বরং সমগ্র জাতির সাংস্কৃতিক দায়িত্ব। আমরা একসাথে কাজ করলে নতুন যুগের শক্তিশালী ও আন্তর্জাতিক মানের বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণ সম্ভব। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী যারা আছেন লন্ডনে, যারা মানে খুব তাকিয়ে থাকেন চাতক পাখির মতো একটা বাংলা সিনেমা, বাংলা গানের জন্য, সেইখানে বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাওয়ার্ড হবে, সাংস্কৃতিক সন্ধ্যা হবে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবারে খেলার খবর। গ্রুপিং এর পর এবার 2026 বিশ্বকাপের সূচি প্রকাশ করল ফিফা। সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পর্তুগাল। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে একে অন্যের মুখোমুখি হবে এবারই প্রথম। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় হতে যাওয়া 48 দলের মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী 11 জুন মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরাগারমানের রিপোর্ট। 48 দলের 104 ম্যাচের বিশ্বকাপের মেগা আসর হবে 3 দেশের 16 শহরে। যুক্তরাষ্ট্রে 11, কানাডায় 3 এবং মেক্সিকোর 2 শহরে হবে 2026 বিশ্বকাপের খেলা। যেখানে বিশ্বকাপের গ্রুপিং হয়েছিল সেই ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসেই হলো বিশ্বকাপের ফিকচার। সূচি ঘোষণা অনুষ্ঠানেও ছিল তারকাদের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের অ্যালেক্সি লালাস, ইটালির ফ্রান্সিসকো টোট্টি এবং ব্রাজিলের রোনালদোর মতো তারকারা অনুষ্ঠানে রীতিমতো আলো ছড়িয়েছেন। সঙ্গে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞের।
তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করবে 17 জুন। বাংলাদেশ সময় সকাল 8টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। 22 জুন বাংলাদেশ সময় রাত 11টায় অস্ট্রিয়া এবং 28 জুন সকাল 8টায় জর্ডানের বিপক্ষে নামবে স্কটল্যান্ডের শিষ্যরা। বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুটি ম্যাচ হবে ডালাসে। এদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে 14 জুন। নিউ ইয়র্কের নিউ জার্সিতে বাংলাদেশ সময় ভোর 4টায় সেলেসাওদের প্রতিপক্ষ মরক্কো। 20 জুন ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সকাল 7টায় লড়বে ব্রাজিল। 25 জুন মায়ামিতে ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। দীর্ঘ 1 মাসের লড়াই শেষে 19 জুলাই দিবাগত রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। পরাগারমান, এটিএন বাংলা। ইস্পাহানি প্রথম আলো আন্তর বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টাই ব্রেকারে পরাজিত করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। অন্য কোয়ার্টারে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে হারায় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরগারমানের রিপোর্ট। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার মতো ঢাকা অঞ্চলের লড়াইও শেষ হয়েছে। 4 অঞ্চলের 8 গ্রুপ চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে জাহাঙ্গীরনগরকে 7-6 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল উঠে চমক দেখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির কর্মকর্তা এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবলের জোয়ার তোলার কথা বলেন, আর সেমিফাইনাল উঠে ম্যাচ সেরা খেলোয়াড় টুর্নামেন্ট জয়ের আশা করেন। ইস্পাহানি খেলাধুলার সাথে সবসময় জড়িত। অদূর ভবিষ্যতে আমরা চাই হইতেছে বাংলাদেশের একটা ফুটবল জ্বর চলে আসুক। আমরা চ্যাম্পিয়ন হব। আমরা প্রথমবার সেমিফাইনাল উঠছি, আমরা ইনশাআল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যাব। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে পরাজিত করে শেষ 4-এর টিকিট পায় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য জানান, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় লেভেলে ফুটবলের জাগরণ তৈরি করেছে, আর ফার ইস্ট ইউনিভার্সিটির ম্যাচ সেরা আতিকুল ইসলাম টুর্নামেন্টের শেষটা দেখতে চান। বিশ্ববিদ্যালয়ে এই ফুটবলটা সারা বাংলাদেশে ফুটবলকে জাগরণ করেছে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলোয়াড় তৈরি এবং খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা ছিল সেটা আমরা লক্ষ্য করছি। আমি আমার টিমকে স্বপ্নের ফাইনালে উত্তীর্ণ হতে পেরে এবং প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সোমবার হবে আরো 2টি কোয়ার্টার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ইসি সানাউল্লাহ। ভোটের সময় বাড়ল 1 ঘন্টা, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট। 71-এর গণহত্যাকারীরা ধর্মের দোহাই দিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে তারেক রহমান। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। গুমের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি মঙ্গলবার। সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এবং এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।